মানে আপনার প্রশ্ন যেভাবে আসুক না কেন উত্তরে কিন্তু মিস হবে না। মানিক বন্দ্যোপাধ্যায় থেকে প্রশ্ন এসেছে এবং আবারও আসবে। শুধুমাত্র কয়েক মিনিটের এই ক্লাসটা করুন, দেখবেন একটা মার্কস নিশ্চিত কমন পেয়েছেন। সোনার চেয়ে দামি আমাদের এই ধরাবাঁধা জীবন, এই কথাটা মনে রাখতে পারলে কতগুলো উপন্যাস পাচ্ছি। ফেরিওয়ালা, চতুষ্কোণ, হলুদ মানে হচ্ছে হলুদ নদী সবুজ বন, ইতি দিয়ে বেশ কয়েকটা উপন্যাস লিখেছেন। কি কি? পুতুল নাচের ইতি কথা, এই যে ইতি কথাটা চলে এসেছে। শহরবাসের ইতি কথা, আবার ইতি কথার পরের কথা, তার মানে ইতি নিয়ে তিনবার বা তিনটা উপন্যাস তিনি রচনা করেছেন। এইভাবে মনে রাখা যায়। এই যে পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই উপন্যাসের উপজীব্য বিষয় কি? সেটা হচ্ছে জেলে জীবনের বিচিত্র চিত্র। জেলেদের জীবন কাহিনী কিন্তু তুলে ধরা হয়েছে। 13তম বিসিএসে এসেছে। দিবারাত্রির কাব্য উপন্যাসের লেখক কে? লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে এটা কিন্তু একটা উপন্যাস। দিবারাত্রির কাব্য মূলত একটা উপন্যাস, এটাকে কিন্তু আবার কাব্য বলে ভুল করবেন না। এটা 33তম বিসিএসে এসেছে। প্রবোধ কুমার যে সাহিত্যিকের প্রকৃত নাম, এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার। এই নামটা কে রেখেছিল বলুন তো? তার পিতা রেখেছিলেন, পিতৃ প্রদত্ত নাম এটা। জননী উপন্যাসটির রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়। কোথায় এসেছে দেখেছেন? আচ্ছা, আত্মহত্যার অধিকার, এটা কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আত্মহত্যার অধিকার। আচ্ছা, পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত এটি কি? এটা একটা উপন্যাস। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায়ের এই যে পদ্মা নদীর মাঝি উপন্যাসটা প্রকাশকাল কত, কবে প্রকাশিত হয়? 1936 সালে প্রকাশিত হয়। 1936 সালে কিন্তু পদ্মা নদীর মাঝি উপন্যাসটি প্রকাশিত হয়। আচ্ছা, পুতুল নাচের ইতিকথা কার রচনা? আমরা সবাই জানি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা। ছোট বকুলপুরের যাত্রী, এটা যে কত জবের পরীক্ষায় প্রশ্ন হয়েছে। ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায় যে ইজম দ্বারা প্রভাবিত হয়েছিলেন সেই ইজমের নাম কি? মার্কসিজম, মানে হচ্ছে মার্ক্সবাদ। মার্ক্সবাদ দ্বারা প্রভাবিত হয়েছিলেন, অর্থাৎ কার্ল মার্কস যে তত্ত্বগুলো দিয়েছেন এই তত্ত্বের উপরে বিশ্বাস স্থাপন করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তিনি হচ্ছে মার্কসিজমে বিশ্বাসী। প্রাগৈতিহাসিক গল্পের রচয়িতা কে? প্রাগৈতিহাসিক গল্পের রচয়িতা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, দিবারাত্রির কাব্য, এটি একটি কি? এটি একটি উপন্যাস। দিবারাত্রির কাব্য একটি উপন্যাস। উপন্যাসগুলো মনে রাখার জন্য ছোট্ট একটা ট্রিক্স দিয়েছি এখানে, যে মানিক ইতিকে বিয়ে করেছে, মানে মানিক বন্দ্যোপাধ্যায় ইতি দিয়ে বেশ কয়েকটা উপন্যাস লিখেছেন। কি কি? পুতুল নাচের ইতি কথা, এই যে ইতি কথাটা চলে এসেছে। শহরবাসের ইতি কথা, আবার ইতি কথার পরের কথা, তার মানে ইতি নিয়ে তিনবার বা তিনটা উপন্যাস তিনি রচনা করেছেন। এইভাবে মনে রাখা যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের আরও কিছু উপন্যাস রয়েছে, তবে আমরা অলরেডি পড়ে ফেলেছি দিবারাত্রির কাব্য, জননী, পুতুল নাচের ইতি কথা, এখানে ইতি শব্দ আছে। পদ্মা নদীর মাঝি পড়লাম একটু আগেই, তাই না? তারপর আর কি কি পড়েছি? যে আরেকটা কথা, আদায়ের ইতিহাস, এখানেও কিন্তু ইতি কথাটা রয়েছে। এই যে ইতি কথার পরের কথা, এখানেও ইতি কথাটা রয়েছে। তার মানে এগুলো কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো জবের পরীক্ষায় আসলে, তাই না? শহরবাসের ইতি কথা, এখানেও কিন্তু ইতি কথাটা আছে। তার মানে এইগুলো নিয়ে কিন্তু আমাদের সমস্যা হবে না, আমাদের সমস্যা হবে অন্যগুলোতে। তবে এখন আর সমস্যা হবে না, আমি একটা ট্রিক্স দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমরা এই ট্রিক্সের মধ্য দিয়ে কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবো উপন্যাসগুলো। ফেরিওয়ালা চতুষ্কোণ হলুদ দর্পণে জীবনের জটিলতাকে হরফের চিহ্নের প্রতিবিম্ব বানিয়ে দেখালো সোনার চেয়ে দামি আমাদের এই ধরাবাঁধা জীবন। এই কথাটা মনে রাখতে পারলে কতগুলো উপন্যাস পাচ্ছি। ফেরিওয়ালা, চতুষ্কোণ, হলুদ মানে হচ্ছে হলুদ নদী সবুজ বন, দর্পণ, দর্পণ মানে আয়না, দর্পণ নিজেই একটা উপন্যাস। জীবনের জটিলতা, এটাই একটা উপন্যাস। এই যে 1936 সালে প্রকাশিত হয়েছে জীবনের জটিলতা, এই যে জীবনের জটিলতা, এটা কিন্তু একটা উপন্যাস। কার? মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। হরফ, তারপর চিহ্ন, কোথায় কোথায় আছে, কোথায় আছে হরফ চিহ্ন? হরফ চিহ্ন, এই যে চিহ্ন 1947 সালে প্রকাশিত হয়েছে। এই যে 1947 সালে চিহ্ন প্রকাশিত হয়েছে। এই যে হরফ, এই যে হরফ 1954 সালে প্রকাশিত হয়েছে।
এই যে দর্পণ খুঁজে পেয়েছি আমরা, প্রতিবিম্ব খুঁজে পেয়েছি, চতুষ্কোণ খুঁজে পেলাম, তাহলে আমরা খুব সহজেই এই ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারব। আচ্ছা, এবার আমরা জানব মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম এবং মৃত্যুর সন। তিনি 1908 সালে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন 1956 সালে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। অনেকবার জবের পরীক্ষায় এসেছে, 11তম থেকে 20তম গ্রেডের পরীক্ষায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচনার নাম কি? অতসী মামি। এটা হচ্ছে তার প্রথম রচনা। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচনা হচ্ছে অতসী মামি। এটা কি? এটা একটা গল্প। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? সেটা হচ্ছে জননী উপন্যাস। 1935 সালে জননী উপন্যাসটা প্রকাশিত হয়। পদ্মা নদীর মাঝি উপন্যাসের মধ্যে একটা কথা ছিল। কি কথা? ঈশ্বর থাকেন ওই গ্রামের ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। এটা হচ্ছে জেলেদের জীবনের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরার সময় এ কথা বলা হয়েছে যে জেলেদের গ্রামে কখনো ঈশ্বর থাকে না, ঈশ্বর থাকে ওই ভদ্রপল্লীতে। মানে এটাই বোঝাতে চেয়েছেন আর কি। পদ্মা নদীর মাঝি উপন্যাসের মধ্যে কিন্তু এই কথাটা রয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী যে পদ্মা নদীর মাঝি উপন্যাসটা, এই উপন্যাসের উপজীব্য বিষয় কি? আমরা একটু আগেও জেনেছি, জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি প্রকাশিত হয় কোন পত্রিকায়? জবের পরীক্ষায় এসেছে, সেটা হচ্ছে পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয়েছে। তারপরে হচ্ছে পদ্মা নদীর মাঝি উপন্যাসের চরিত্রগুলো কি কি? আমরা কিন্তু পদ্মা নদীর মাঝি পড়েছি এইচএসসিতে থাকতে, এখন হয়তো বা নেই, কিন্তু আমরা পেয়েছি। সেখানে যে চরিত্রগুলো ছিল তার মধ্যে ছিল কুবের, মালা, কপিলা, ধনঞ্জয়, গণেশ, শীতলবাবু, হোসেন মিয়া। এখানে কিন্তু হোসেন মিয়া মূল চরিত্রে রয়েছিল, মানে নায়ক হিসেবে কিন্তু হোসেন মিয়াই ছিল। যদিও কুবেরের কথা অনেকে বলে, কিন্তু এখানে মূলত নায়ক ছিল হোসেন মিয়া। ময়নার দ্বীপে নিয়ে যেত, তাই না সবাইকে? আমরা সবাই পড়েছি এটা। আচ্ছা, আর একটা উপন্যাসের চরিত্র জানতে হবে, সেটা হচ্ছে পুতুল নাচের ইতিকথা। এই উপন্যাসের চরিত্র, এই তিনটা অন্তত মনে রাখতে হবে, শশী, কুসুম আর হচ্ছে মতি। এই তিনটা চরিত্র রয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কবে প্রকাশিত হয়? 1936 সালে প্রকাশিত হয়। আচ্ছা, আত্মহত্যার অধিকার, এটা কি? এটা মূলত একটা গল্প। এই গল্পটি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। মানিক বন্দ্যোপাধ্যায়ের মনস্তাত্ত্বিকমূলক যে জননী উপন্যাসটা রয়েছে, এই উপন্যাসে তিনি কি তুলে ধরেছেন? নারীর মাতৃত্বের নানা দিক তিনি তুলে ধরেছেন এই জননী উপন্যাসের মধ্যে, এবং সন্তানের সাথে মায়ের যে নারীত্বের সম্পর্ক রয়েছে এটা তুলে ধরার চেষ্টা করেছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, এটা তো একটা উপন্যাস, ঠিক আছে, এটা কি ধরনের উপন্যাস? এটা একটা আঞ্চলিক উপন্যাস। এটা একটা আঞ্চলিক উপন্যাস। কি মনে থাকবে? অবশ্যই মনে থাকবে। প্রাগৈতিহাসিক এই ছোট গল্পটির রচয়িতাকে? মানিক বন্দ্যোপাধ্যায়। ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতাকে? মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রির কাব্য, এটা কি? এটা মূলত একটা উপন্যাস, যেটা 1935 সালে প্রকাশিত হয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্পের মধ্যে কি কি রয়েছে? ছোট গল্পের মধ্যে রয়েছে সরীসৃপ, বউ, সমুদ্রের স্বাদ, এগুলো, তাই না? মানিক বন্দ্যোপাধ্যায় থেকে আমরা যতটুকু আলোচনা করেছি, দেখবেন জবের পরীক্ষায় কোনো না কোনোভাবে মানিক বন্দ্যোপাধ্যায় থেকে প্রশ্ন আসলেই আপনি কমন পেয়ে যাচ্ছেন। জবের জন্য আপনারা সবাই ভালো করে পড়ুন, বেসিক যত পড়ার আছে শক্ত করে ধরুন। মন যদি চায় লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবটাও করুন।